দর্শক 2020 সালের র্যাবের অভিযানে বেরিয়ে আসা পাপিয়ার নীল নকশার সেই ভয়ঙ্কর গল্প তো আপনাদের মনে আছে নিশ্চয়ই। আইন শৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানে একে একে প্রকাশ পেতে থাকে পাপিয়ার সাম্রাজ্যের অগণিত অজানা তথ্য। দর্শক, হুবহু সেই অপরাধ সাম্রাজ্যের পাপিয়ার মতোই আরো একজন পাপিয়ার খোঁজ পেয়েছে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ অনুসন্ধানী টিম। এই পর্বে আমরা দেখাবো কিভাবে একজন শাহিনা সুলতানা সুইটি ভয়ঙ্কর পাপিয়া রূপে অবতীর্ণ হলো। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আমি বাড়িঘর ছাড়া হয়ে গেলাম। সুব্রত সুইটি আমাকে গুম করার চেষ্টা করতেছে। আমি এটাকে ভালো চোখে দেখি না। আমার মেয়েটারে দর্শন করছে জানোয়ার, আমার বাচ্চাটার সাথে এরকম করছে, আমি কি আর কোনো বিচার আসলে পাইতাম না। দর্শক, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, আবার রাজনৈতিক পরিবারে বিয়ে, কাপড় পাল্টানোর মতো স্বামী বদল, পরকিয়া, শেষমেশ ক্ষমতার বলে মাফিয়া, এভাবেই চলছে আজকের পাপিয়া বা শাহিনা সুলতানা সুইটির জীবন। আর সেই সুইটিকে ঘিরেই আমাদের আজকের অনুসন্ধান। দর্শক, চলুন শুরুতেই জেনে আসা যাক কে এই সুইটি, কি তার আসল পরিচয়। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় দেখা মিলল ভয়ঙ্কর এক নারীর সাথে। জানা যায় তার নাম সুইটি। শুধু সুইটি নয়, শাহিনা সুলতানা সুইটি। নরসিংদীর আলোচিত মাফিয়া সম্রাজ্ঞী শামীমানুর পাপিয়ার মতোই এলাকায় শাহিনা সুলতানা সুইটিরও রয়েছে ব্যাপক প্রভাব। পাপিয়ার মতোই গড়েছে বিশাল বাহিনী, গড়ে তুলেছে মাফিয়া সাম্রাজ্য। সুইটির সাজানো সাম্রাজ্যের বিষয়ে জানার আগে কে এই সুইটি সেটা জেনে আসা যাক। শাহিনা সুলতানা সুইটি গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাকের ছোট মেয়ে। পারিবারিকভাবে বিয়ে করেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদকে। ভালোই চলছিল তাদের বিবাহিত জীবন। তাদের ঘরে রয়েছে 2 কন্যা ও 1টি পুত্র সন্তানও। শহীদুল্লাহ শহীদের মৃত্যুর পর মূলত শুরু হয় সুইটির কারসাজি, গর্জে ওঠে পাপিয়া রূপে। স্বামীর মৃত্যুর 45 দিন না যেতেই গোপনে বিয়ে করেন শহীদুল্লাহর গাড়ি চালক পরকীয়া প্রেমিক আমির হোসেনকে। 3-4 বছর ভালোই চলছিল তাদের গোপন সংসার। তবে বিষয়টি আর বেশি দিন গোপন থাকেনি। যদিও বিয়ে করার সময় সুইটি আমির হোসেনকে বলেছিল তাদের বিয়ের বিষয়টি গোপন রাখতে, কিন্তু পুনরায় আবারও পরকীয়া প্রেমিকের সাথে ধরা পড়ার পর রেগে গিয়ে স্বামী আমির হোসেন তাদের বিয়ের বিষয়টি প্রকাশ করে দেয়। প্রয়াত বিএনপি নেতা শহীদুল্লাহ শহীদের গাড়ির ড্রাইভার ছিলাম দীর্ঘ 5-7 বছর। 9 ডিসেম্বর 2020 সালে উনি ইন্তেকাল করেছেন। তার কিছুদিন পর ওনার স্ত্রী আমাকে প্রেমের অফার করে। প্রেমের অফার করার পরে আমি প্রথমে রাজি হই নাই। উনি আত্মহত্যার হুমকি দিল আমাকে। তারপর আমি এক পর্যায়ে রাজি হয়েছি। পরে সে তার নিজের সম্মতিক্রমে, আমরা দুজনের সম্মতিক্রমে আমরা বিয়ে করি। নোটারি অনুযায়ী কাবিন করে বিয়ে করছি। 1 লক্ষ টাকার কাবিন ছিল। এক পর্যায়ে জানতে পারলাম যে সুব্রত নামে এক লোকের সাথে তার অবৈধ সম্পর্ক চলতেছে। সাবেক স্বামী শহীদুল্লাহ শহীদের সম্পত্তি থেকে বঞ্চিত হবার ভয়ে আমিরের উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হয় সুইটি। নতুন পরকীয়া প্রেমিকের সাথে ড্রাইভার স্বামী আমির হোসেনকে তার জীবন থেকে সরানোর নীল নকশা আঁকতে শুরু করে। তাদের সেই পরিকল্পনার বিষয়টি জেনে যায় আমির হোসেন। আমির ড্রাইভারে তো আমি ধরে আনবই, আমি ড্রাইভারগুলো আমি ধরে আনবো ভাবি, আমি কোনো ঠান্ডা হয়ে পড়েছি না। নিজের নিরাপত্তার কথা ভেবে এক পর্যায়ে আমির হোসেন চলে যায় আত্মগোপনে। এদিকে আমিরকে না পেয়ে তার বিরুদ্ধে মামলা করে সুইটি। সুব্রত এখন আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, বিভিন্ন লোকজন দ্বারা হুমকি দিচ্ছে, প্রশাসনে মামলা মোকদ্দমা করার হুমকি দিচ্ছে, আমার পরিবারকে হুমকি দিচ্ছে। এবং আমার ভগ্নিপতিরা সাক্ষী হওয়ার কারণে আমার ভগ্নিপতি সহ আমার ছোট ভাই সহ তাদেরকে খুবই হুমকি দিয়ে আসছে। তাদেরকে যেখানে পাবে সেখানে মেরে ফেলে, বিভিন্ন টাকার অফার পর্যন্ত করছে। ভাড়া করে মাস্তান আনছে গফরগাঁও থেকে মেরে ফেলার জন্য। এক পর্যায়ে আমি বাড়িঘর ছাড়া হয়ে গেলাম। অন্যদিকে সাবেক স্বামী শহীদুল্লাহ শহীদের মার্কেট দখলে নিতে সেখানকার ম্যানেজার আব্দুল বারেক, বর্তমান পরকীয়া প্রেমিক সুব্রত মিলে তারা একটি মাস্টার প্ল্যান করে। সন্ত্রাসী স্বপন, লিটন আরও বেশ কয়েকজনের যোগ সাজসে শহীদুল ইসলাম শহীদের 4 ভাইয়ের নামে থাকা যৌথ মালিকানার মার্কেটগুলোতে হামলা করে এবং ব্যাপক ভাঙচুর করে।
জোরপূর্বক ভাড়া আদায় করতে থাকে মার্কেটে থাকা দোকানীদের কাছ থেকেও। গত মাস আগে নিছিল শহীদ কাকার বই নিছিল, ওনাকে ভাড়া বলতে কি আসলে একদিন আসছিল আইসা বলছে ওনার কাছ থেকে ভাড়া দেওয়ার লেগা ওনাদেরকে। গত মাসে আসছিল, মানে এই মাসের আগের মাসে নিছিল উনি, মানে উনি ভাড়া নিচ্ছে আর কি। আগে আলম সাহেব তুলতো, পরে শহীদ নেতার বউ তারা তুলছে, পরে এক মাস তুলছে। 2 মাস তো নিচ্ছে নেতার বউ। 3 মাস যাবত আমরা শহীদুল্লাহ শহীদের বউ স্ত্রী তার কাছে ভাড়া দিতেছি আমরা, 3 মাস ধরে তারা ভাড়া নিতেছে। শহীদ মিয়ার যে ওয়াইফ ছিল ওনারা ভাড়া নিচ্ছে, 2 বার নিচ্ছে মনে হয় ভাড়াই। 2 মাস হলো নিতে যায় যারা শহীদ ভাইয়ের ওয়াইফ যে তার পক্ষের ম্যানেজার। শুধু তাই নয়, একটি মার্কেটের নিচতলায় থাকা ভোজন বিলাস নামের একটি রেস্টুরেন্ট জোর করে দখল করে নেয় সুইটি ও তার সন্ত্রাসী বাহিনী। বাধা দিলে রেস্টুরেন্ট মালিক শহীদুল ইসলামকে বেধড়ক মারধর করে সুইটির সন্ত্রাসী বাহিনী। শাহিন সুলতানা সুইটি, তারপর হলো এম এ বারেক, তারপর হলো জিয়া, স্বপন, লিটন, তাদের নেতৃত্বে আরও 30-40 জন আছে, যেগুলো আমরা অনেককে চিনি। তারা জোরপূর্বক মার্কেটে ভাড়া উঠাচ্ছে কয়েক মাস যাবত। তারপর আমাদের পার্টনারশিপের একটা রেস্টুরেন্ট ছিল, দুজনের যৌথ পার্টনারশিপ, ইয়াকুব আলী মাস্টার টাওয়ার ভোজন বিলাস রেস্টুরেন্ট নামে। ওটা 5 আগস্টের পরে তারা জোর দখল করে নিয়েছে, আমাদেরকে মারধর করছে। সুইটির কর্মকাণ্ডে বাধা দিয়ে রক্তাক্ত হয় শহীদুল্লাহ শহীদের ছোট ভাই মোস্তফা কামালও। ঘটনা দেখছি, তারপর আপনি পানি আসতে দিয়ে আপনার একসাথে 1 সেকেন্ডের মধ্যে আপনি ঘটনা ঘটিয়েছিল আপনার যে এই যে বারেক চাচা আর ওই চাচা আপনার কামাল। এই দোকানের মধ্যে তো মারধর করা হয় তাকে? হ্যাঁ, ওই দোকানে মারধর। এখানে শহীদ ভাই বউ আসছিল? হ্যাঁ আসছিল, উনি দ্বারা আসছিল। এ বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করে মোস্তফা কামালের স্ত্রী জেনি আক্তার। কিন্তু থানা পুলিশের নীরবতায় দীর্ঘ সময় পার হলেও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী মোস্তফা কামালের পরিবার। সুইটি আর বারেক, এই যে স্বপন, জিয়া, লিটন, তারা মিলে জোরপূর্বকভাবে সব দখল করে নিয়েছে। না, একাধিক আমি অভিযোগ একাধিকবার দিয়েছি, কিন্তু কোনোটার আসলে আমি কোনো আসছে কিন্তু কোনো কিছুই রিপোর্ট দেয়নি। এ বিষয়ে কথা হয় শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জয়নাল আবদিনের সাথে। সে আমাদের কাছে একটা অভিযোগ করেছে, আমরা সেই প্রেক্ষিতে মামলা অভিযোগ করেছি। দর্শক, শাহিনা সুলতানা সুইটি আর তার বাহিনীর ভয়ঙ্কর নানা কর্মকাণ্ড এবং পুলিশের নিরাপত্তায় প্রতিটি মুহূর্ত চরম নিরাপত্তাহীনতায় কাটছে মোস্তফা কামাল। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, মোস্তফা কামালের জায়গা সম্পত্তি দখল করে ক্ষান্ত হয়নি এই সুইটি, প্রাণনাশের হুমকিও দিয়েছে বহুবার। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকিও দেয় সুইটি। কিন্তু অবাক করার বিষয় হলো, এত কিছুর পরও পুলিশ বরাবরই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একাধিকবার থানায় কমপ্লেন দেওয়া হয়েছে, কোনো পদক্ষেপ পাচ্ছি না। শ্রীপুর থানা পুলিশ কোনো আইনানুগ ব্যবস্থা না নেয় মোস্তফা কামালের উপর আবারও দুইবার হামলার ঘটনা ঘটে। যে কোনো মুহূর্তে সুইটি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে খুন ও গুমের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে মোস্তফা কামাল ও তার পরিবার। সুইটি আমাকে তার যে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত আমাকে খুন গুম করার চেষ্টা করতেছে, যে কোনো মামলায় ফালাইতে চেষ্টা করতেছে। এত কিছুর পরও সুইটি নামের এই পাপিয়া শান্ত হয়নি। মোস্তফা কামালকে নানাভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে হেয় প্রতিপন্ন করে। বাবার ক্ষমতাকে পুঁজি করে কামালকে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় সুইটি। তাছাড়া বাবা ও মামাকে দিয়ে টেলিফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দেয় মোস্তফা কামালকে। এছাড়া সুইটির পরকীয়া প্রেমিক সুব্রত কামালের পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কামালকে ভাই কি এখন চিন্তা করতেছে সে বেঁচে গেছে, সে আমার হাত থেকে বেরোয় যাবো। আমি শুভ্র যদি বেঁচে থাকি, আমার মৃত্যু না হয় ভাবি, আমি আজকে আপনার বলে দিই, আমি যদি মরে না যাই, আপনাকে মার্কেটে আমার চলেও যাইতে হয়, এরপরও যদি আমি আমার প্রতিশোধ আমি নেব। এ বিষয়ে সুইটির সাথে কথা বলার চেষ্টা করে অনুসন্ধানী সদস্যরা। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচার করলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকি প্রদান করেন সুইটি। আপনার আব্বা কামাল সাহেবকে ফোনে বেশ কিছু হুমকি টুমকি দিয়েছে। আমার
আব্বার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করবে চাঁদাবাজি, তখন তো আমার বাবা কিছু বলতেই চাইবে। আর যেহেতু মানে আমার পার্সোনাল বিষয় নিয়ে মিডিয়াতে খুব গাডাগাডি হয়েছে, তাহলে এটা নিয়ে তো মামলা করতেই পারি না। মোস্তফা কামালকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করা কতটা যুক্তিসঙ্গত সেই বিষয়ে অপরাধের খোঁজ টিম কথা বলে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারীর সাথে। বিএনপির নাম ভাঙিয়ে এখানে অন্যায় অনাচার ব্যভিচার করবে আর বিএনপির লাইবিলিটিস নিবে, এটা বোধহয় ঠিক না। আর কোনো ব্যক্তির দায়ভার দল নিবে না। তারা যদি সাংগঠনিকভাবে এটার কোনো প্রতিকার চায়, তাহলে এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা জেলা অবগত করব, এবং তারাও যদি জেলা পর্যন্ত অবগত করায় তারাও বলতে পারে। আমার বিশ্বাস দল এই অনৈতিক কাজকে সমর্থন দিবে না বা সমর্থন করবে না। সুইটির মাফিয়া কাণ্ডে বাবার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বিষয়ে কথা হয় শ্রীপুর উপজেলার বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সাথে। আমি এটাকে ভালো চোখে দেখি না। আমি তাকে বলবো এটা সমঝোতার মাধ্যমে, যারা আইনসঙ্গত হয়, এটা সঠিক সুন্দর একটা সলিউশনের মাধ্যমে এটা শেষ করে। বিষয়টি নিয়ে কথা বলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারও। এই বিষয়টা নিয়ে আমি যতটুকু জানি যে এরকম আলাপ আলোচনা আমরা শুনতেছি, কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের থানা বিএনপির সভাপতির উদ্যোগে এটা আমাদের বসার কথা ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল ওই দিন হঠাৎ করে বলতেছে যে এখন আর বসা হবে না, প্রোগ্রামটা বিছাই দিতে হবে। কেন বা কী কারণে এতটুকু আমার জানা নেই। শুনতেছি যে দোকানদারের ব্যাপারে ভাড়াটারা ওঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকের এটা আসলে সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা কিছু ফয়সালা হওয়ার ভিত্তিতে ভাড়াটারা ওঠানো উচিত। দর্শক, ভয়ঙ্কর এই সুইটি কাণ্ডের এখানেই শেষ নয়, অপরাধের খোঁজের আগামীতে এর আদ্যপ্রান্ত। দর্শক, এবার আপনাদের জানাবো 8 বছরের শিশু ধর্ষণের ভয়ঙ্কর এক পিচাসের গল্প। তবে একটা বিজ্ঞাপন বিরতির পর সাথেই থাকুন। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। চেকমেট। বাচ্চারা তো সবসময় রেডি থাকবেই, কারণ ওদের আছে 23টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স, যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে, বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সব সময়। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করবো তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। চেকমেট। বাচ্চারা তো সবসময় রেডি থাকবেই, কারণ ওদের আছে 23টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স, যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে, বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সব সময়। দর্শক, মাত্র 8 বছরের শিশু কতটাই বা বোঝে, তার উপরে চলেছে এক ভয়াবহ পাশবিক নির্মমতা। ক্ষতবিক্ষত এই পরিবারটি এখন কেমন আছে, কিভাবে চলছে পরিবারের অন্য সদস্যদের জীবন, আর এই বিভৎসতাকে ঘিরে প্রশাসনের পদক্ষেপই বা কি, তা নিয়েই আমাদের আজকের অনুসন্ধান। 15 জুলাই 2024-এর চিত্র এটি। গাজীপুর জেলা জর্জ কোর্টের বারান্দায় বিচারের আশায় ঘুরছেন এক অসহায় মা শাহিদা বেগম। চোখে মুখে দুনিয়ার হতাশা। অসহায় সে মায়ের সাথে কথা বলে জানা যায়, তার 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে ভয়ঙ্কর এক নরপিশাচ। জানোয়ারের শিকার হয়েছে আমার এই ছোট বাচ্চা মেয়ে। আমার মেয়েটারে দর্শন করছে জানোয়ার। গেল 13 জুলাই 2024 শ্রীপুর উপজেলার মাওনা পার্শ্ববর্তী পশ্চিম খণ্ড গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ঘটে যায় এই নেক্কারজনক জঘন্য ঘটনা। স্থানীয় প্রভাবশালী এক লম্পট চরিত্রহীনের লালসার শিকার হয় গার্মেন্টস কর্মী শাহিদার 8 বছরের ছোট্ট শিশু কন্যা। আমি কথা বাচ্চা নিয়ে ঘুরতেছি, আমার স্বামীরা তার আপন মানে ভাই মানুষের বিষয়টা নিয়ে আমার স্বামীরা মারিয়া পরে আমার স্বামীর বাড়িতে থাকতে পারি না, আমি আশা করছি।
এরপরে গার্মেন্টসে চাকরি নিছি বা শ্রীপুরে আমি আসছি, এখানে গার্মেন্টসে কাজ করে আমার বাচ্চা দুইটারে একটু পড়াশোনা করামো, একটু বড় করবো, কোনো রকম আর কি খাইয়া পড়ে কোনো রকম বাচ্চা থাকা লাগে। পরে আমার মেয়েটারে যেরকম ভাবে দর্শন করছে জানোয়ার। মামলার এজাহার সূত্রে জানা যায় 3 শিশু সন্তানকে স্থানীয় বাদশা মিয়ার বাসাবাড়িতে রেখে পার্শ্ববর্তী একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন অসহায় এই মা শাহিদা বেগম। ঘটনার দিন সকালে শাহিদা তার মেয়েকে বাসায় রেখে তার এক আত্মীয়র বাসায় যান। সন্ধ্যায় বাসায় ফিরে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওকে দুইজনরে স্কুলে রাখা আমি আর কি ওই দিন বাসায় ছিলাম, আমার আত্মীয়র বাসা ভবানীপুর, ওইখানে যাওয়ার কথা ছিল। ওখানে আমি গেছি এই 10:30 পৌনে 11টার দিকে। আমি বাসায় দেখি যে আমার মেয়েটার রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। আমার এই বাচ্চাটারে মানে মাথা ফাটাইছে, ওয়ালের সাথে ধাক্কা দিয়ে ফালাইয়া আর এই মেয়েটারে ধর্ষণ করছে। পাশেই মুখ থুবড়ে পড়ে কান্না করছে তার ছোট্ট ছেলেটিও। মেয়ের মুখে ঘটনা শুনে রক্তাক্ত মেয়েকে নিয়ে শ্রীপুর থানায় ছুটে যায় অসহায় শাহিদা। এই বিষয়ে আমি মেয়েটার রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে গেছি ভাই, থানায় নিয়ে গেছি। থানায় তারা মামলা না নিয়ে ওই ওসি আকবর আলী খালি আপুষ মীমাংসার কথা বলছে। আমার ওইখানে 5 লাখ টাকার এরকম বান্ডিল ফালছে টাকার, বলছে তোমার যদি আরো চাহিদা থাকে তাহলে বলো, কিন্তু মামলা করো না, মামলা করলে তোমার ইজ্জতের ক্ষতি হবো, তোমার বাচ্চা মেয়েটা চিকিৎসা করো। যে বাসায় এই অবুঝ শিশুটির উপর এমন অমানবিক নির্যাতন করা হয়, অপরাধের খোঁজ এবার সেই বাসায় হাজির হয়ে বাসা মালিকের কাছ থেকে এই ঘটনার ভয়াবহতা জানতে চায়। মহিলা কয়তলা ছিল, উনি কয়তলা ছিল? একসাথে একই নোটে দুইজন ছিল। একই নোটে ওরা, ও মহিলার উনি মা ছিল আর এই যে 3টা বাচ্চা ছিল। আর ওনার ওয়াইফ নিয়ে মাঝে মাঝে আসতো, সব সময় থাকতো না। উনি তো এখানকার বাড়িওয়ালা, ওনারও বাড়ি আছে, তা আপনি এখানে সে ভাড়া থাকতো কেন? এখানে বলে হ্যাঁ দ্বিতীয় সংসার করছিল, ওনার ওয়াইফ নিয়ে আসছিল, আমার এটাই সে বলছে। ঘটনাটা আপনি পরে কি শুনছিলেন, কি ঘটছে? ওই যে ওইটাই বলছে যে আমার মেয়েরে উনি দর্শন করছে। উনি বলতে কি? ওই যে যেটা লোক ভাড়া ছিল আর কি, শফি। হ্যাঁ হ্যাঁ। মেয়ের ধর্ষণের বিচারের আশায় পথে পথে ঘুরছে শাহিদা বেগম। থানায় মামলা রুজু হলেও ধর্ষণকারী আসামি 40 বছর বয়সী শফিকুল ইসলামের বিরুদ্ধে থাকা সকল প্রকার প্রমাণাদি নষ্টের পায়তারা চলছে। থানার সাবেক ওসি আকবর আলী খান এবং মামলার আয়ু সাব ইন্সপেক্টর হেলালের মাধ্যমে অর্থের বিনিময়ে সকল প্রকার প্রমাণ লোপাট করে আসামি শফিকুল ইসলাম। প্রকাশ্য দিনের দুপুরে আমার বাচ্চা মেয়েদের এইভাবে দর্শন করলো, যেখানে আমার বাচ্চাদের চিৎকার চেঁচামেচি সহ সিসিটিভি ফুটেছে, সমস্ত প্রমাণ ছিল। আমি নিজে দেখছি, আশেপাশের লোকজনও দেখছে, এরপরে প্রশাসনের লোকজন এই সিসিটিভি ফুটেজে প্রমাণ পাইছে। আমার মেয়েটারে রক্তাক্ত অবস্থায় দেখছে, তারপরও মামলাটা নিছে। এখন মেডিকেল রিপোর্টটা তারা কেমনে গায়েব করে ফেলছে। আমার বাচ্চাটার সাথে এরকম করছে, আমি কি আর কোনো বিচার আসলে পাইতাম না? এই বাংলাদেশে কি কোনো বিচার নাই? যা টাকা আছে শুধু সেই কি মানে অন্যায় করে পার পেয়ে যাব, আর আমার মতো অসহায় খালি শিকার হবো। আমি এর বিচার চাই। জনগণের রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, মামলা খাইছি আমি অস্বীকার করি না। অবৈধভাবে আসামি ধরে এনে করতেন অর্থ আদায়, জমির দখল, বদলি বাণিজ্য সবই রয়েছে তার নামের পাশে। 6 জন ওসির কাছ থেকে টোটাল 1,85,00,000 টাকা নেয়। শামসুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী শেষ কাজ করেছেন সিআইডিতে। সারা খাতুনের কি তার গাড়ি হতে এই মামলা তো তারা করছে রে ভাই, তাদের সাথে কথা বলেন, দেখবেন তার চরিত্র পাবেন। তাদের একটা সম্পর্ক ছিল যেটা আমি মাইনে নিতে পারতেছি না, ঠিক আছে? গড়েছেন অগাধ সম্পত্তি। 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের সাথে সাথেই স্ব-ইচ্ছায় অবসরে চলে যান এই পুলিশ কর্মকর্তা। শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের পুলিশ কনস্টেবল শরীফুল ইসলামের চাঁদাবাজি মামলার ভয় দেখিয়ে ঘুষ বাণিজ্য ও অঢেল সম্পত্তির হিসেব মিলবে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজে। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের অনুসন্ধান চলমান। অনুসন্ধানের তালিকায় রয়েছে সাবেক ওসি আকবর আলী খান, রয়েছে সাব ইন্সপেক্টর হেলাল উদ্দিন, এছাড়াও রয়েছে বর্তমান ওসি জয়নাল আবেদিন মণ্ডল। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধানী তথ্য নিয়ে। তবে যাবার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে আমাদেরকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।